আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান রাফি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, জিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন এডুকেশন। বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরা। তো আপনাদের আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে প্যাথোলজি প্রথম ক্লাস, সেল ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন। তো অ্যাকচুয়ালি প্যাথোলজি থেকে যদি বলি, এটা আসলে থার্ড পেপারের একটা টপিক, এবং এই টপিক থেকে আসলে খুব বেশি প্রশ্ন আমি আসলে দেখি নাই। খুব পেইড কোর্সের যেগুলো সেগুলোই আসে, লাইক অ্যাডাপ্টেশনের, তারপরে সেল ইনজুরি টাইপস, তারপর হচ্ছে নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের বিশিষ্ট পার্থক্য, এই টাইপের খুব পেইড কোশ্চেন গুলো যেগুলো এখান থেকে কোশ্চেন আসে। আর রিসেন্টলি আমি যেটা দেখছি যে জেনারেল প্যাথোলজি হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি থেকে প্রশ্ন বেশি আসতেছে, লাইক আপনার রিউমাটো প্যাথোলজি থেকে কোশ্চেন বেশি আসতেছে। জেনারেল প্যাথোলজি থেকে হয়তো খুব কম কোশ্চেনই আসে, অনেকগুলো আবার হচ্ছে মেডিসিনের মধ্যে ঢুকে যায় কোশ্চেন। সো যাই হোক, আমরা যতটুকু সম্ভব আপনাদের বলে দিব। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে আসলে থার্ড পেপারের আগের দিন কিন্তু খুব বেশি পড়া যায়। অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা হচ্ছে থার্ড পেপারের আগের দিন আমি প্যাথোলজি নিয়ে পড়ছিলাম। তো সন্ধ্যা 6টার সময় বসে আমি দেখি রাত 12টা পর্যন্ত আমি প্যাথোলজি পড়ছি। পরের দিন পরীক্ষায় গিয়ে দেখলাম যে প্যাথোলজি থেকে কোনো কোশ্চেন আসে, ঠিক আছে, মানে জেনারেল প্যাথোলজি থেকে খুব যে একটা কোশ্চেন হাতে আসছিল রিয়ারলি। তো সেই জন্য আমি বলবো যে জেনারেল প্যাথোলজি অত খুঁটে খুঁটে অত ডিপে পড়ার দরকার নেই। এখান থেকে একদম যেগুলো হচ্ছে পিক কোর্সের বা যেগুলো আপনার হচ্ছে পয়েন্ট করার জিনিস সেগুলো করতে হবে, এবং আমি সেগুলোই দাগা দেবো যেগুলো আপনাদের পরীক্ষার আগে অবশ্যই। সো আমরা তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আপনাকে এই জিনিসটা একটু করতে হবে। আর আরেকটা জিনিস যে অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু আমি মূলত দাগাই দিব, আর যেগুলো খুব বোঝানোর জন্য সেগুলো একটুখানি বোঝানোর চেষ্টা করবো, বাকিগুলো একটু দাগাই দেবো। কারণ আপনাদেরও সময় কম। তো সেই হিসেবে আর কি যতটুকু যেই চ্যাপ্টারে যতটুকু ইম্পর্টেন্স ততটুকু সময় দেওয়া উচিত। যেমন রিউমাটোলজি নিউরোলজি চ্যাপ্টারে কিন্তু আমরা প্রচুর সময় দিচ্ছি, কারণ এখানে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্স এবং অনেক কিছু বোঝার আছে। বাট এই সকল চ্যাপ্টার থেকে আসলে কিন্তু অত বেশি কোশ্চেন আসে না, আর আসলেও দেখা যায় যে ওই কমন কোশ্চেন গুলো আসে। তো সেই জন্য আমরা এখানে জাস্ট লাগাই নিব, আর যতটুকু বোঝার একটুখানি বোঝার চেষ্টা করব। টাইপস অফ ভ্যারাইটিস অফ সেলুলার রেসপন্স, এটা আপনাকে একটু করতে হবে, নামগুলো জাস্ট, ঠিক আছে, ভিতরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, সেল ইনজুরির মধ্যে যেহেতু আমাদের এমসিকিউ বা এসবিআই বেসড পরীক্ষা, সুতরাং এখানে আমাদের সংজ্ঞা টাঙ্গা এগুলো এত দরকার নেই। জাস্ট আমরা হচ্ছে যেগুলো থেকে কোশ্চেন আসা থাকে সেগুলো করবো। টাইপস অফ সেল ইনজুরি আপনাকে করতে হবে, ঠিক আছে, স্পেশালি রিভার্সিবল কোন কোনগুলো আছে এগুলো আপনাকে দেখতে হবে। আচ্ছা, এই ফ্লোচার্টটা একটুখানি দেখে রাখতে পারেন, জাস্ট মানে আইডিয়ার জন্য। এটা এমন কিছু না এখান থেকে কোশ্চেন আসার কথা না, জাস্ট আপনারা হচ্ছে একটু জানার জন্য জিনিসটা দেখে রাখবেন। রিভার্সিবল সেল ইনজুরি হলে কিন্তু সেখান থেকে নর্মাল কন্ডিশনে চলে আসে। স্ট্রেসে পড়লে অ্যাডাপ্টেশন হয়, ইনজুরি স্টিমুলাই হলে সেল ইনজুরি হয়, অথবা অ্যাডাপ্টেশন থেকে যদি ইনএবিলিটি টু অ্যাডাপ্ট হয় সেই ক্ষেত্রে সেল ইনজুরি হয়। এখান থেকে যদি রিভার্সিবল হয় সেক্ষেত্রে এটা আবার নর্মাল সেল হয়ে যায়। যদি ইরিভার্সিবল হয় বা সিভিয়ার প্রোগ্রেসিভ সেল ইনজুরি হয় সেক্ষেত্রে নেক্রোসিস বা অ্যাপোপ্টোসিস হয়, সেলটা মরে যায়। আচ্ছা, কজ অফ সেল ইনজুরির মধ্যে জাস্ট বোল্ড অক্ষরে যেগুলো নাম লেখা সেগুলো করতে হবে, কারণ এখান থেকে কিন্তু খুব ডিপে কোশ্চেন আসবে না, বা আসলেও হয়তো সেটা আপনাকে সব ট্রু লাগাইতে হবে এরকম অবস্থা হয়ে যাবে। আর সেল ইঞ্জিনি চ্যাপ্টার থেকে আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে এইখানে আসলে খুবই নন স্পেসিফিক একটা চ্যাপ্টার। আপনি দেখবেন যে অপশন দিতে গেলে সবগুলো ট্রু হয়ে যায়, ঠিক আছে, এখানে ফলস অপশন দাঁড় করানোটা কঠিন। একদম খুব মানে বড় ধরনের উল্টাপাল্টা না করলে ফলস অপশন দাঁড় করানো কিন্তু কঠিন। তো সেই জন্য ভিতরে আমার মনে হয় পড়ার তো দরকার নেই, আমি যতটুকু টাকা দিচ্ছি ততটুকু অ্যাপ্রোচ করবে। আর পুরোটা অবশ্যই একবার রিডিং দিতে আমি সবসময় বলি, এটা এটার কোনো বিকল্প নাই আসলে। পুরোটা রিডিং দিলে আপনার নিজেরই কনফিডেন্স থাকবে। আচ্ছা, কজ অফ সেল ইনজুরির মধ্যে অক্সিজেন ডিপ্রাইভেশন, দ্যাট ইজ হাইপোক্সিয়া, ইসকেমিয়া, এগুলো করতে হবে, এগুলো জানেন। ইম্পর্টেন্ট কজ অফ হাইপোক্সিয়া কি আছে সেটা। আচ্ছা, ইসকেমিক টিস্যু ইনজুর্ড মোর র্যাপিডলি, এটা একটু জানতে হবে হাইপোক্সিয়ার তুলনায়। কারণ হাইপোক্সিয়াতে শুধু অক্সিজেন কম, আর ইসকেমিয়াতে কিন্তু অক্সিজেন প্লাস ব্লাড সাপ্লাই দুটোই কম। ফিজিক্যাল এজেন্টস কিছু আছে, এগুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা পয়েন্ট গুলা পড়েন। হ্যাঁ, আমি আর ভিতরে অত না চাই, কেমিক্যাল, ইনফেকশাস, ইমিউনোলজিক, জেনেটিক, ফ্লুইড, হরমোনাল, নিউট্রিশনাল, হ্যাঁ, এমনকি এক্সেস অফ লিপিড, এটাও কিন্তু ইনজুরির কারণ, ঠিক আছে। শুধুমাত্র কম হলেই যে সেটা মানে ইনজুরি করবে তা না, বেশি হলেও ইনজুরি করতে পারে। আচ্ছা, সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি, অর্থাৎ ইনজুরি যে এতক্ষণ ধরে আমরা পড়লাম যে কি কি কারণে ইনজুরি হয়, এই ইনজুরির জন্য কি কি রেসপন্স হতে পারে। যেমন অল্টারড ফিজিওলজিক্যাল স্টিমুলাই হতে পারে, নন লিথাল ইনজুরি সিস্টেমের জন্য অ্যাডাপ্টেশন হতে পারে, এগুলো আমরা জানি। রিডিউসড অক্সিজেন সাপ্লাই বা ইনজুরির জন্য সেল ইনজুরি হতে পারে, অ্যাকিউট রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল। মেটাবলিক অল্টারেশন হতে পারে, যেমন ক্যালসিফিকেশন, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন। কিউরেটিভ সাবলেথাল ইনজুরির জন্য সেলুলার ডিজিজ হতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি।
টার্গেট অফ ইনজুরিয়াস স্টিমুলাই কোন কোন জায়গায়, এটা এই পয়েন্টগুলো একটুখানি দেখে কোন কোন জায়গায় মূলত ইনজুরিয়াস স্টিমুলাই কাজ করে বেশি। আচ্ছা, এগুলা হচ্ছে সব এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে এসবিএ বা আপনার ইম্পর্টেন্ট কোনো এরকম কিছু গুরুত্ব না, জাস্ট আপনাকে ট্রু ফলস হিসেবে পড়তে হবে জিনিসটা। আচ্ছা, ইনজুরি সিস্টেমে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, জাস্ট জিনিসটা একটু দেখবেন। এবং মেমব্রেন ড্যামেজ হলে তখন অ্যাকচুয়ালি কি হয় দেখেন, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, লাইসোজোমাল ড্যামেজ এবং প্লাজমা মেমব্রেন ড্যামেজ, তিন জায়গায় ড্যামেজ হয় তখন। ঠিক আছে, এবং ড্যামেজ হলে তখন কি হয় সেগুলো একটু ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়লে এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বাড়লে তখন প্রোটিন ব্রেক হয় এবং ডিএনএ ড্যামেজ হয়। এগুলো একটু পড়তে হবে, অর্থাৎ কোনটা হলে কি হয়, কোনটার সাথে কোনটা রিলেশন। ঠিক আছে, এগুলো একটুখানি দেখতে হবে। আচ্ছা, বায়োকেমিক্যাল মেকানিজমস সেল ইঞ্জিনের ক্ষেত্রে, এটিপি ডিপ্লেশন, এটিপি ডিপ্লেশন হলে কিসে কিসে এফেক্ট করে একটুখানি আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফেলিয়ার হয় সেক্ষেত্রে কি কি হয় এগুলো একটু জানতে হবে। অ্যাকচুয়ালি সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, তিনটা সোডিয়ামকে বাইরে বের করে দেয়, দুটো পটাশিয়ামকে ভিতরে নিয়ে আসে। দ্যাট মিনস সোডিয়ামের সাথে কিন্তু অনেক পানিকেও সে বের করে দেয়, যার মাধ্যমে কিন্তু আমাদের সেলের ভেতরের যে ভলিউমটা সেটাকেও সে মেনটেন করে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে পানিও বের করতে পারবে না, সেলের ভিতরে ওয়াটার অ্যাকুমুলেশন হবে, আলটিমেটলি কিন্তু গেইন অফ ওয়াটারের জন্য আমাদের সেলুলার সোয়েলিং হবে, ডাইলেটেশন হবে এবং আস্তে আস্তে কিন্তু সেলটা বার্স্ট হবে। সো সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফেলিওরের জন্য কি হবে এটা একটু আপনাকে করতে হবে, এখান থেকে এমসিকিউ দিতে পারে। আচ্ছা, আর তারপর হচ্ছে আপনার হাইপোক্সিক সেল ইনজুরির জন্য কি কি হতে পারে এটা একটুখানি দেখবেন, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, ইন্ডোপ্লাজমিক রেটিকুলামের সোয়েলিং হবে, ক্রোমাটিন ক্লাম্পিং হবে এবং পটাশিয়াম ফ্লাক্স হবে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফেলিওরের জন্য। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি এই টপিক। এরপরে এই ছবিটা একটুখানি দেখবেন, কারণ ছবি থেকে ছবিটা অবিচ্ছেদ ছবি এবং এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে। এবং সেল ইঞ্জিনি চ্যাপ্টারটা আসলে কি, মানে এই চ্যাপ্টারটা আপনি পড়লে দেখবেন যে মানে ওই একই কথায় ঘুরায় পেঁচায় বিভিন্ন ভাবে লেখা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই নন স্পেসিফিক একটা চ্যাপ্টার, এই জন্য আমি বলবো যে এই চ্যাপ্টারে বেশি সময় দেওয়ার দরকার নেই, জাস্ট যেটুকু আমি দেখা দিচ্ছি এটুকু একটুখানি দেখলাম। ইনফরমেশন হেমোডাইনামিক্স থেকে আসলে স্পেসিফিক অনেক কিছু পড়ার আছে। ঠিক আছে, কিন্তু সেল ইঞ্জুরি থেকে আসলে স্পেসিফিক পড়ার সুযোগ কম, একই জিনিসই ঘুরায় পেঁচায় বিভিন্ন ভাবে। রিভার্সিবল ইনজুরির মধ্যে দেখেন এখান থেকে যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কি হবে, এরপরে এখানে জাস্ট ফ্লো চার্টটা একটুখানি দেখবেন, সেটা এমন আহামরি কিছু না এবং এখান থেকে কোশ্চেন করাও কিন্তু টাফ। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস দেখেন, রিডিউস অক্সিডেটিভ ফসফোরাইলেশন এন্ড এটিপি, এটা হচ্ছে সেন্ট্রাল রোল ইন কেস অফ ইনজুরি, এটা একটু দাগা রাখতে হবে। আচ্ছা, এই অংশটা থেকে একটু পড়বেন যে নেক্রোসিসে কি হয়, অ্যাপোপ্টোসিসে কি হয়। ঠিক আছে, নেক্রোসিসে যে আপনার মাইলিন ফিলার পাওয়া যাবে, তারপর হচ্ছে মেমব্রেন ব্লেবস পাওয়া যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন, অর্গানিলিজম, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। অ্যাপোপ্টোসিসে কি হবে, অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন হবে, কনডেনসেশন অফ ক্রোমাটিন হবে এবং মেমব্রেন ব্লেবস তৈরি হবে। তাহলে ব্লেব কিন্তু দুই জায়গায় তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আলটিমেটলি এটা কিন্তু ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ধ্বংস হচ্ছে, নেক্রোসিসে কিন্তু ফ্যাগোসাইটোসিস হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের একটু জানতে হবে। অর্থাৎ এখানে আপনাকে যেটা প্রশ্ন করতে পারে যে নেক্রোসিসে কি হয়, অপশন কতগুলো দিয়ে দিল, নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এরকম, বা অ্যাপোপ্টোসিসে কি হয় আপনাকে দুইটা থেকে অপশন দিয়ে দিল, এরকম ভাবে আসলে জিনিসটা কিন্তু এখান থেকে রাখবে। আচ্ছা, আমার এখানে গোলাপি দিয়ে যেগুলো দাগানো, গোলাপি বলতে আমি হচ্ছে যে ডট গুলো, এগুলো আমি পরীক্ষার আগের দিন করছিলাম। ঠিক আছে, তো আপনারা, আমি কিন্তু ওগুলোই বলতেছি, এতক্ষণ যেগুলো বলছি ওগুলোই বলছি। আচ্ছা, তো সেলুলার এনার্জি মেটাবলিজমের জন্য কি হয়, ঠিক আছে, এই দুটা জিনিস হয়, এটা আপনাকে করতে হবে। আচ্ছা, এখান থেকে এইটুকু। ঠিক আছে, এনার্জি, সরি, এনারোবিক গ্লাইকোলাইসিসের জন্য কি হচ্ছে, গ্লাইকোজেন স্টোর কমে যাচ্ছে এবং তার সাথে সাথে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। আচ্ছা, এরপরে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজে কি হয় এটা একটুখানি করতে হবে, এই ছবিটা একটুখানি দেখবেন। তার সাথে সাথে মাইটোকন্ড্রিয়া কি ধরনের চেঞ্জ হলে নেক্রোসিস হয়, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ আর ডিসফাংশন হয় যখন এটিপি জেনারেশন কমে যায় এবং প্রোডাকশন অফ ক্রস রিঅ্যাক্টিভ অক্সিজেন, তখন নেক্রোসিস হয়। আর লিকেজ অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন যদি হয় সেই ক্ষেত্রে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের মধ্যে আমরা জাস্ট একটু কিভাবে হয়, সাইটোসোলিক ক্যালসিয়াম বাড়ার মাধ্যমে, অক্সিডেটিভ স্ট্রেস, ব্রেকডাউন অফ ফসফোলিপিড বাই ফসফোলাইপেজ, ঠিক আছে, এই সকল মাধ্যমে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, এগুলো জানতে হবে। আচ্ছা, রিভার্সিবল থাকে কিন্তু আর্লি স্টেজে রিভার্সিবল, তার মানে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে রিভার্সিবল ইনজুরি আর ইরিভার্সিবল ইনজুরি কোনটায় কি পাওয়া যায়। ঠিক আছে, তখন কিন্তু রিভার্সিবল পাওয়া যায়, কোন কোনগুলো ইরিভার্সিবল পাওয়া যায় সেই জন্য কিন্তু আপনাকে জানতে হবে। যেমন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, এটা কিন্তু রিভার্সিবলও হতে পারে, ইরিভার্সিবল হতে পারে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলে সাইটোকিন সি, এটা সাইটোসিনে চলে আসে এবং ট্রিগার অ্যাপোপ্টোটিক ডেথ, এটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, ইনফ্লাক্স অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, লস অফ ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস হলে কি কি হয়, এটা করতে হবে। কোন কোন এনজাইমকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম রিলিজ হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এটা জানতে হবে। আচ্ছা, তারপরে সোর্সেস অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম করতে হবে, ঠিক আছে। এখান থেকে সেল ইঞ্জুরি চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ করার সুযোগ আছে, যদি অতটা পড়ো না, বাট সুযোগ অনেক আছে, সেই জন্য ওগুলো আপনাকে দাগা দিচ্ছি যেগুলো আপনাদের এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, তারপরে আর এইটা মেকানিজম অফ ইনজুরি বাই ইনক্রিজড ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, ঠিক আছে, কি কি মেকানিজমে ক্যালসিয়াম ইনজুরি করতে পারে। ওপেনিং অফ দ্য মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রানজিশন টু অ্যাক্টিভেটস দ্য নাম্বার অফ এনজাইম, যেগুলো আমরা একটু আগে দেখলাম, এবং ইন্ডাকশন অফ প্রসেস বাই ডিরেক্ট অ্যাকশন অফ ক্যাসপেজ। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমার এই কালার দিয়ে যেগুলো হালকা গোলাপি, এগুলো কিন্তু আমি পরীক্ষার আগে কিন্তু পড়ছিলাম, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, অ্যাকুমুলেশন অফ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিক্যালস, অক্সিডেটিভ স্ট্রেস, এটা জাস্ট একটু পড়বেন, যেটা কি কি করে, ড্যামেজ লিপিড প্রোটিন নিউক্লিক অ্যাসিড বাই লিপিড পারঅক্সিডেশন, ডিএনএ লেশনস এন্ড আদার মেকানিজমস, ঠিক আছে, এই লাইনটা একটু পড়বেন। ডিফেক্টস ইন মেমব্রেন পারমিয়াবিলিটি রিভিউ, কি কি কারণে ডিফেক্টস ইন মেমব্রেন পারমিয়াবিলিটি হয়, এটিপি ডিপ্রেশন, অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেজ, ব্যাকটেরিয়াল টক্সিন, ভাইরাল প্রোটিন, কমপ্লিমেন্ট, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল, এগুলো জাস্ট এখান থেকে আপনাকে এমসিকিউ হিসেবে তুলে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আর কিছু নাই। তারপরে পেজে আমরা আসি। আচ্ছা, এইগুলো এখন ইম্পর্টেন্ট, যে আপনার আহ, আচ্ছা, লিভার নেক্রোসিসে কি হয় না করে, জাস্ট নাইস টু নো, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আচ্ছা, স্কেলেটাল মাসল নেক্রোসিসে সিপিকে বাড়ে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মরফোলজিক্যাল চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি, এটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা টপিক, এখান থেকে এমসিকিউ আসবেই। এখান থেকে এই চ্যাপ্টারের সেল ইনজুরি থেকে কোশ্চেন আসলে সাধারণত এখান থেকে প্রশ্ন আসে। কি কি হবে দেখেন, সোলেন হবে, সোলেনের সাথে প্যালর কার্ভার ইনক্রিজ ওয়েট হবে, কনসিস্টেন্সি সফট হবে, তারপর হচ্ছে কাট সারফেস বাউজেস আউটওয়ার্ডস, এটা হবে, এবং তার সাথে সাথে স্মল ক্লিয়ার ভ্যাকুলস ইন সাইটোপ্লাজম, এটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরির মরফোলজি। আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ কি কি হবে, এখানে প্লাজমা মেমব্রেনে ব্লেবিং হবে, অর্থাৎ ফুলে যাবে, ব্লান্টিং হবে, লস অফ মাইক্রোফিলাই হবে, মাইটোকন্ড্রিয়াল চেঞ্জের মধ্যে সোয়ারিং হবে, ভ্যালিডেশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ডিটাচমেন্ট অফ পলিজোম অ্যান্ড মাইলিন ফিগার পাওয়া যাবে, নিউক্লিয়ার অল্টারেশন হচ্ছে ডিসএগ্রিগেশন, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো যেগুলো আমি এখানে দাগাইছি, প্রত্যেকটা শব্দ আপনাকে এমসিকিউতে তুলে দিবে। রিভার্সিবল সেল ইনজুরিতে এগুলো আপনাকে ট্রু দাগাইতে হবে। প্রিন্সিপাল মেকানিজম অফ ইনজুরি কি কি আছে একটু দেখে নিন। এর মধ্যে ইসকেমিক হাইপোক্সিক ইনজুরিটা মোস্ট কমন, এটা দাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিভার্সিবল সেল ইনজুরি কিভাবে হয় এবং এখানে কি কি চেঞ্জ হয়, এটা কিন্তু আপনাদের খুব ভালো করে করতে হবে। আচ্ছা, এরপরে আসি হাইপোক্সিয়া ইসকেমিয়ার পার্থক্য, জাস্ট একটুখানি রিডিং করবে। হাইপোক্সিয়া কিন্তু কমনার কজ অফ সেল ইনজুরি, ঠিক আছে। আর তবে ইসকেমিয়া হচ্ছে মোর র্যাপিডলি এবং সিভিয়ারলি ইনজুরি করে, এটা আগে আমরা বলবো। আচ্ছা, তো রিপারফিউশন ইনজুরিটা কি, এটা একটু জানতে হবে। এটা হচ্ছে আপনার কিছুই না, জাস্ট আপনি মনে করেন যে কোনো এক জায়গায় অক্সিজেনের অভাব ছিল, সেখানে অনেকক্ষণ ধরে অক্সিজেনের অভাবের জন্য সেখানে কিছু মেটাবোলাইটস তৈরি করছে। এখন পরবর্তীতে আপনি যখন ওখানে রিপারফিউশন করবেন, অর্থাৎ ব্লাড ফ্লোটাকে আবার চালু করবেন, তখন দেখা যাচ্ছে ওই যে ক্ষতিকর কেমিক্যাল গুলা তৈরি হয়েছিল, এগুলা চারদিকে ছড়াই গিয়ে আবার নতুন ভাবে ইনজুরি করতে পারে, এটাকে বলা হয় রিপারফিউশন ইনজুরি। তার সাথে সাথে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হওয়ার মাধ্যমেও কিন্তু রিপারফিউশন ইনজুরি, ঠিক আছে। তাইলে অক্সিজেন ফ্রি রেডিক্যাল ফ্রম প্যারেনকাইমাল এন্ডোথেলিয়াল সেল এন্ড ফ্রম ইনফিলট্রেটেড লিউকোসাইটস, এই অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু মূলত রিপারফিউশন ইনজুরি হবে, এটা জানতে হবে। প্রমোট দ্য মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি, এটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ইসকেমিক ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন, সাইটোকাইন, এক্সপ্রেশন অফ অ্যাডহেশন মলিকিউল, এই লাইনগুলো ইম্পর্টেন্ট যেগুলো রিপারফিউশন ইনজুরিতে হয়ে থাকে। আচ্ছা, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট পাথওয়ে এখানে হবে, আইজিএম অ্যান্টিবডি হ্যাপোপ্রোটেনসিভ টু ডিপোজিট ইন ইসকেমিক টিস্যু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। এবং এখানে ব্লাড ফ্লো আপনি যখন রিজিউম করবেন, আবার শুরু করবেন, তখন কমপ্লিমেন্ট প্রোটিনস বাইন্ড টু অ্যান্টিবডিজ আর অ্যাক্টিভেটেড এন্ড কজ সেল। Ross may act indirectly in redox signal, role in brain ischemia, liver transplantation, turning on apoptosis. Reperfusion injury কিন্তু apoptosis দিকে নিয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এছাড়া কেমিক্যাল ইনজুরিও হয় কিছু, ডিরেক্ট অ্যাকশনও হতে পারে, ইনডিরেক্ট অ্যাকশনও হতে পারে, ঠিক আছে। সো এগুলো এত ডিটেলস আমাদের দরকার নেই, জাস্ট আপনাকে কি কিভাবে হয় রিপারফিউশন ইনজুরি এটা জানতে হবে, ঠিক আছে। এই যে এই মেকানিজম হয় সেগুলো একটু জানতে হবে। সেল ইঞ্জুরি চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ভাইবার জন্য খুব কঠিন, কারণ এখান থেকে যদি মেকানিজম ধরে, সেক্ষেত্রে আপনাকে অনেক নন স্পেসিফিক কথাবার্তা বলতে হবে। তো এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টারটা খুব একটা মানে কঠিন না।
আমার কাছে মনে হয়, কারণ আপনি যদি মোটামুটি পয়েন্টগুলো মুখস্থ করেন তাহলেই দেখবেন যেটা পাবেন। আচ্ছা, এটা আরেকটা জিনিস যেখানে হচ্ছে আপনার রিপারফিউশন ইনজুরির কিছু মেকানিজম এখানে আরো সুন্দর করে বলা আছে। অক্সিডেটিভ স্ট্রেস এর কথা বলছে এখানে। ডিউরিং রিঅক্সিডেশন বাই ইনক্রিজ জেনারেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন এন্ড নাইট্রোজেন স্পিসিস, তখন কিন্তু এখানে দেখা যায় যে নানা রকম আপনার মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে, তারপর লিউকোসাইট ড্যামেজ, এন্ডোথেলিয়াল সেল, প্যারেনকাইমাল সেলের ড্যামেজ হয়, তখন কিন্তু নানা রকম ঝামেলা। ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড হয় ইন কেস অফ আপনার যে এটা রিপারফিউশন ইনজুরি, ঠিক আছে, এটা একটা ইস্যু। এবং এটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি মেমব্রেন ড্যামেজ হবে, রস মেডিয়েটেড ইনজুরি হবে সার্কোপ্লাজমিক রেটিকুলামে, এবং মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি কিন্তু তখন বেড়ে যাবে। ইনফ্লামেশন হবে, বিভিন্ন ইসকেমিক ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন অ্যাজ এ রেজাল্ট অফ ডেঞ্জার সিগন্যালস রিলিজড ফ্রম ব্লাড সেলস। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম। সো এই চারটা হচ্ছে বেসিক মেকানিজম, যে ঢেউ খেলানো লাইন দিয়ে যে চারটা বলা আছে, এই চারটা হচ্ছে বেসিক মেকানিজম অফ আপনার কি বলে রিপারফিউশন ইনজুরি। ঠিক আছে, এই চারটা থেকে কিন্তু আপনাকে এমসিকিউ তুলে দিতে পারে। আচ্ছা, এই ছবিটা ওই একই টাইপের একটা ছবি, প্রাগ আমরা যেটা দেখছি, ঠিক আছে, এমন আহামরি কিছু না, জাস্ট একটু দেখেন। ঠিক আছে? এবার আমরা আসি রিভার্সিবল সেল ইনজুরি, আরেকটু ডিটেইলস আমরা এখন করব। রিভার্সিবল সেল ইনজুরি এর টাইপ দুইটা, সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ, এটা একদম প্রোটোস্ট থাকতে হবে। সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ ইজ কল্ড রিভার্সিবল সেল ইনজুরি। তো এখানে সেলুলার সোয়েলিং এ কি হবে, এটা হচ্ছে মূলত আয়নিক এবং ফ্লুইড হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে পারে না সোডিয়াম পটাশিয়াম কম, সেই জন্য মূলত সেলুলার সোয়েলিং হয়, এবং ইট ইজ দ্য ফার্স্ট ম্যানিফেস্টেশন অফ অলমোস্ট অল টাইপ অফ ইনজুরি। আচ্ছা, প্যাথোজেনেসিস একটু দেখবেন, যেটা হচ্ছে মূলত সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফেলিওরের জন্য হচ্ছে। শুরুতে হাইপক্সিয়া থাকবে, সেখান থেকে এটিপি কমে যাবে, তারপরে এটা হবে, এরপর এই জিনিসগুলো হবে। ঠিক আছে, এবং এটিপি ডিপ্লেশন ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবল, এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। ক্রিটিক্যাল রোল অফ অক্সিজেন ইন সেল ইনজুরি, ঠিক আছে, এই পয়েন্টগুলো এখানে পড়বে, যে অক্সিজেন কমে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কিভাবে আমাদের সেল ইনজুরি হচ্ছে। ঠিক আছে, স্টিয়াটোসিস বা ফ্যাটি চেঞ্জ, এটা জাস্ট একটুখানি রিডিং করবে, এবং এটা কোথায় কোথায়, হার্ট, মাসেল, কিডনি এবং লিভার, এই সকল জায়গায়। ফ্যাটি চেঞ্জ এটাও কিন্তু রিভার্সিবল। এবার আমরা আসি ইরিভার্সিবল সেল ইনজুরি। ইরিভার্সিবল সেল ইনজুরির মধ্যে কি কি আছে, ম্যানিফেস্টেড বাই কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিভিয়ার সোয়েলিং অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে এই অপশনগুলো থাকলে আপনাকে কিন্তু ইরিভার্সিবল কে ট্রু দাগাইতে হবে, বা ইরিভার্সিবল আসলে এই অপশনগুলো আপনাকে ট্রু দাগাইতে হবে। লার্জ flocculent amorphous densities developed in the mitochondrial matrix, extensive damage of plasma membrane এবং swelling of the lysosome। এই কয়েকটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল সেল ইনজুরি। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং লাইসোসোম ইনজুরি হলো সাধারণত ইরিভার্সিবল এর দিকে চলে। তাহলে দুটো প্যাটার্ন থাকে, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। নেক্রোসিসের ক্ষেত্রে ইরিভার্সিবল এর ক্ষেত্রে নিউক্লিয়ার চেঞ্জ কি কি হয়, টিকনোসিস, ক্যারিওলাইসিস, ক্যারিওলেক্সিস, এই তিনটা একদম ইনফিনিট স্টেপ। টিকনোসিস মানে ক্ল্যাম্পিং এন্ড কনডেনসেশন, এবং এখানে বেজোফিলিয়া পাবেন। ঠিক আছে, ক্যারিওলাইসিস মানে এখানে ফেডিং অফ বেজোফিলিয়া, ক্যারিওলেক্সিস মানে ফ্র্যাগমেন্টেশন অফ নিউক্লিয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, ক্রিটিক্যাল ইভেন্টস অফ লিথাল ইনজুরি কি কি হয়, এটিপি ডিপ্লেশন হয়, প্রপার ডিসটারবেন্স এন্ড মেমব্রেন। কতক্ষণ সময় লাগে মায়োকার্ডিয়াল ড্যামেজ হতে, ইসকেমিয়া হয় 30 থেকে 40 মিনিট, এটা একটু জানতে হবে। আচ্ছা, মেকানিজম অফ মেমব্রেন ড্যামেজ, কি কি মেকানিজম মেমব্রেন ড্যামেজ হয়, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের জন্য হতে পারে, এবং এই ক্ষেত্রে সাধারণত ফসফোলিপিড সিনথেসিস কমে যায়, সেই জন্য ক্যালসিয়াম আপটেকটা দেখা যায় যেখানে বেড়ে যায়, অ্যাক্টিভেটিং ফসফোলাইপেজ। এছাড়া প্রোগ্রেসিভ লস অফ মেমব্রেন ফসফোলিপিড, এই দুটো মেকানিজমে কিন্তু মেমব্রেন ড্যামেজ হয়। একটা হচ্ছে ফসফোলিপিড তৈরি হওয়া কমে যায়, আর একটা হচ্ছে ফসফোলিপিড ধ্বংস হওয়া বেড়ে যায়। ঠিক আছে, এই দুটার মাধ্যমে ফসফোলিপিড ড্যামেজ হয়, আলটিমেটলি মেমব্রেন ড্যামেজ হয়। মেমব্রেনটা তো ফসফোলিপিড দিয়ে তৈরি। আচ্ছা, এইখানে আচ্ছা, এই যে গোল্লা করে যেগুলো দেওয়া, সাইটোস্কেলেটাল abnormality, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, লিপিড ব্রেকডাউন প্রোডাক্টস, লস অফ ইন্টারসেলুলার অ্যামিনো অ্যাসিড, এগুলো জাস্ট একটু দেখে রাখবেন, যেগুলো ইরিভার্সিবল সেল ইনজুরিতে এই সকল জিনিসগুলো আছে। ঠিক আছে, তাহলে রিভার্সিবল ইরিভার্সিবলের পার্থক্য কি, এগুলো আপনাকে দেখতে হবে। এবং ইরিভার্সিবল একটা জিনিস দেখেন, মেমব্রেন ড্যামেজ ইজ দ্য কি, মেমব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার পর কিন্তু মূলত ইরিভার্সিবল। রিভার্সিবলে লাইসোমাল এনজাইম অ্যাক্টিভেট হয় না, ইরিভার্সিবলে লাইসোমাল এনজাইম অ্যাক্টিভেট হয়। তাহলে এখানে রিভার্সিবলে দেখেন সোয়েলিং আছে কি কি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইরিভার্সিবলে মাইলিন ফিগার পাবেন, সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লস অফ রাইবোসোম। তাহলে সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই ক্ষেত্রে আছে, মেমব্রেন ব্লেড হবে, এবং তারপরে এখান থেকে সোয়েলেন মাইটোকন্ড্রিয়া উইথ অ্যামরফাস ডেন্সিটিস, এগুলো হচ্ছে ইরিভার্সিবল। সেখান থেকে নেক্রোসিসে চলে গেলে এখানে আপনি ইনফ্লামেটরি রেসপন্স পাবেন।
আচ্ছা, নেক্রোসিস সম্পর্কে আমরা একটু ডিটেইলস করব, যেটা হচ্ছে আমাদের এর মধ্যে পড়তেছে ইরিভার্সিবল চেঞ্জ। তো এখানে কি কি হয়, চেঞ্জেস ইন নেক্রোসিস কি জন্য হয়? এনজাইম ডাইজেশনের জন্য হবে লিকুইফেক্টেড নেক্রোসিস, এবং ডিনেচারেশন প্রোটিনের জন্য কোয়াগুলেটেড নেক্রোসিস। নেচার অফ ডাইজেশন কি কি আছে? অটোলাইসিস এবং হেটেরোলাইসিস। অটোলাইসিস মানে নিজেকে নিজে খেয়ে ফেলা, হেটেরোলাইসিস মানে আরেকজনকে খেয়ে ফেলা। এই দুটো মেকানিজম হলো নেক্রোসিস। টাইপস অফ নেক্রোসিস, বেসিক টাইপ দুটো, কোয়াগুলেটিভ এবং লিকুইফেক্টেড। স্পেশাল টাইপ এই কয়েকটা আছে এগুলো। মরফোলজি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ইউসিনোফিলিয়া পাবেন, সাইটোপ্লাজমের মধ্যে ইউসিনোফিলিয়া পাবেন, নিউক্লিয়াসের মধ্যে বেসোফিলিয়া, ঠিক আছে? সাইটোপ্লাজমে ইউসিনোফিলিয়া, এখানে গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স পাবেন, তারপরে ওকুলেটেড পাবেন, মথ ইটেন পাবেন, কিন্তু শ্রিঙ্ক পাবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যালসিফিকেশন পাবেন, রেড সেল আলটিমেটলি রিপ্লেস বাই মাইলেট ফিগারস। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আপনি এখানে কি কি পাবেন একটু দেখে নিন, ঠিক আছে? এই কয়েকটা সবগুলো ইম্পর্টেন্ট। হলমার্ক অফ নেক্রোসিস, ইনফিনিটি স্টার টপিক, এটা হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ, ঠিক আছে? সবগুলোর হলমার্ক আমি আপনাদের প্যাথোলজির লাস্টে পড়াই দেবো সব। আচ্ছা, এখানে হচ্ছে এই তিনটা, যে তিনটা একটা আমরা করে এসেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু ফ্র্যাগমেন্টেশন অফ নিউক্লিয়াস হয়, নট কনডেনসেশন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জেস কি হয়? ডিসকন্টিনিউটি ইন দ্য প্লাজমা অর্গানিক মেমব্রেন, swelling of the endoplasmic reticulum, loss of ribosome, lysosomal rupture, membrane plate, marked dilatation of the mitochondria, myelin figure এবং nuclear cells. Dead cell ultimately replaced by myelin figures, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ফার্মেন্টেশনে ফ্যাগোসাইটোসাইটোসিস এখানে হতে পারে, বাট সাধারণত দেখা যায় যে এটা অন্যভাবে ড্যামেজ হয়, অনেক সময় ক্যালসিফিকেশন হতে পারে। এবার আমরা স্পেসিফিক কয়েকটা নেক্রোসিস বলবো। কোয়াগুলেটিভ নেক্রোসিস কি কি হয় দেখুন, এখানে অ্যাসিডোসিস হবে ইম্পর্টেন্ট, আর্কিটেকচার মেইনটেইন থাকবে ইম্পর্টেন্ট, ফর্ম টেক্সচার থাকবে। এক্সাম্পল কি? এক্সেপ্ট ব্রেইন, অন্যান্য টিস্যুতে হাইপক্সিক যে চেঞ্জ হয় সেটা কোয়াগুলেটিভ। এবং হচ্ছে গামা, রাশিয়ার সিফিলিসের গামা, এটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন। লিকুইফেক্টিভ বা কলিকিউটিভ নেক্রোসিস, এটা হচ্ছে মূলত অটোলাইসিস হেটেরোলাইসিস হয় ডিউ টু পায়োজেনিক ব্যাকটেরিয়াল আর অকেশনাল ফাঙ্গাল ইনফেকশন। অনেক সময় হাইপক্সিয়া ইন দ্য সিএনএস এও কিন্তু লিকুইফেক্টিভ নেক্রোসিস। এখানে এনজাইমেটিক ডাইজেশন, এক্সাম্পল কি? আপনার অ্যাবসেস বা সাপোরেটিভ ইনফ্লামেশন, তারপর হাইপোক্সিক ডেথ ইন দ্য ব্রেইন এন্ড ক্যাজিয়াস ম্যাটেরিয়াল ইন সেকেন্ডারি চেঞ্জ। মরফোলজি কি? এখানে ডিসরাপশন অফ সেল মেমব্রেন হবে, এটা হচ্ছে মেইন মরফোলজি। তার সাথে অ্যাকিউট ইনফ্লামেশন থাকবে, পাস থাকবে, প্রিবিওলো একটা অ্যাপিয়ারেন্স থাকবে, সিস্ট ফর্মেশন হতে পারে, ঠিক আছে? সফটেনিং হতে পারে, লিকুইড ফর্মেশন। ক্যাজিয়াস নেক্রোসিস কি? এটা হচ্ছে ডিস্টিংক্টিভ টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, এখানে কোয়াগুলেশন এবং লিকুইফেকশন দুটোই হয়, এই জন্য এটাকে ক্যাজিয়াস বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিস্টিংক্টিভ টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, যেটা মূলত টিউবারকুলোসিস আমরা পাই গ্রানুলোমাতে। এছাড়া সিস্টেমিক ফাঙ্গাই, নোকার্ডিয়া এগুলোতে পাওয়া যায়। আর্কিটেকচার কিন্তু লস্ট হয় নেক্রোসেরিয়াতে, এবং সেল আউটলাইন্স আর নট প্রিজার্ভ। তাহলে লিকুইফেক্টিভও নট প্রিজার্ভ, ক্যাজিয়াসও নট প্রিজার্ভ, বাট কোয়াগুলেটিভে কিন্তু প্রিজার্ভ, ঠিক আছে? আচ্ছা, সফট ফ্রাইবল অ্যামorphous গ্রানুল আমরা পাই, চিজি ম্যাটেরিয়াল পাই, ক্যাজিয়াস ম্যাটেরিয়াল বলা হয় এটাকে। তার সাথে হচ্ছে আপনার লিকুইফেকশন হয় এবং গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, কোয়াগুলেটিভ এবং লিকুইফেক্টিভের পার্থক্য, মূলত কোয়াগুলেটিভ হচ্ছে ডিজেনারেশন অফ প্রোটিন, লিকুইফেক্টিভ এনজাইমেটিক ডিজেনারেশন। আচ্ছা, লিকুইফেক্টিভটা মূলত অ্যাবসেস, আর কোয়াগুলেটিভের মধ্যে যে হাইপোক্সিয়া এটা সেটা এগুলো আমরা করছিলাম, ঠিক আছে? সেলুলার আউটলাইন কিন্তু আপনার কোয়াগুলেটিভে থাকবে, কিন্তু লিকুইফেক্টিভে থাকবে না। তারপরে এই দুটা পার্থক্য একটু রিডিং করবেন। কোয়াগুলেটিভের একটা উদাহরণ হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, এখানে কোনো চিজি ম্যাটেরিয়াল থাকে না, কিন্তু ক্রেজিয়াসে হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি লেশন, এখানে চিজি ম্যাটেরিয়াল। আচ্ছা, কোন কোন বোনসে নেক্রোসিস হয়? ট্যালাস, স্ক্যাফোয়েড এবং হেড অফ ফিনাল, ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যাট নেক্রোসিস, এনজাইমেটিক এবং ট্রমাটিক এই ধরনের। এনজাইমেটিক হচ্ছে মূলত অ্যাকুট প্যানক্রিয়াটিক নেক্রোসিসে হবে, এখানে প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টিভেটেড হয় বলে এরকম হয়, ঠিক আছে? এবং এখানে কিন্তু ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হবে, ডিস্ট্রফিক শব্দটা ইম্পর্টেন্ট। এবং এখানে বেজোফিলিক চকি হোয়াইট ডিপোজিট আপনি পাবেন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে ডার্ক ব্লু পাবেন আপনি যখন ক্যালসিয়াম ডিপোজিট হবে তখন। আর ট্রমাটিক নেক্রোসিস হচ্ছে ব্রেস্ট, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এবং এখানে হচ্ছে স্কার ফর্মেশন হয়, স্কিন রিট্রাকশন হয়, এবং স্কাইরাস কার্সিনোমা হতে পারে, মানে রিজেম্বল করতে পারে। ফিব্রিনয়েড নেক্রোসিস হচ্ছে মূলত নেক্রোসিস অফ কোলাজেন, ঠিক আছে? এবং এটা হয় মূলত হচ্ছে
আপনার সোয়েলিং এন্ড ফ্র্যাগমেন্টেশন অফ কোলাজেন ফাইবারের মাধ্যমে। ইট অকার্স ইন অ্যাকিউট রিউমেটিক ফিভার কানেক্টেড টু ডিসঅর্ডার যেমন আরএ, এসএলই, প্যান, ঠিক আছে, এগুলোতে আর্থ্রাস ফেনোমেনা হতে পারে এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, অর্থাৎ আর্টারিয়াল গুলোতে মূলত হচ্ছে ফিব্রিলার নেক্রোসিস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গ্যাংগ্রেনাস নেক্রোসিস এটা হচ্ছে মূলত লস অফ ব্লাড সাপ্লাই দ্যাট লিডস টু কোয়াগুলেটিং নেক্রোসিস, ঠিক আছে। লস অফ ব্লাড সাপ্লাইয়ের জন্য যে নেক্রোসিসটা সেটা হচ্ছে গ্যাংগ্রেনাস নেক্রোসিস, এবং এটা কিন্তু মডিফাইড বাই লিকুইফেক্টিভ অ্যাকশন অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি কোয়াগুলেশন এবং লিকুইফেকশন দুইটাই হতে পারে, লাইক গ্যাসিয়াস নেক্রোসিস। তাহলে ড্রাই, ময়েস্ট এবং গ্যাস গ্যাংগ্রিন তিন ধরনের হতে পারে। ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে মূলত আর্টারি সাপ্লাই লস হওয়ার জন্য, কারণগুলো একটু দেখে নিলাম। ডায়াবেটিস মেলিটাসে কিন্তু ড্রাই গ্যাংগ্রিন হতে পারে। প্যাথোজেনেসিস এখানে কিন্তু গ্রেড গ্রোথে স্টার্ট হয় এবং আয়রন সালফাইড ডিপোজিশন হয়, যার জন্য এখানে কালো হতে থাকে। এখানে তিনটা জোন পাওয়া যায়: জোন অফ রেনোভেশন টিস্যু, জোন অফ ইনফ্লামেশন, জোন অফ ডিমার্কেশন, দ্যাট ইজ দ্য গাইডলাইন ফর অ্যাম্পুটেশন। আচ্ছা, ময়েস্ট গ্যাংগ্রিন কি? ময়েস্ট গ্যাংগ্রিন হচ্ছে যেখানে বোথ আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ অপারেশন হবে, যার জন্য কিছুটা ব্লাড আসবে কিন্তু বেরোতে পারবে না, যার জন্য এখানে প্যাচ প্যাচে একটা নেক্রোসিস হবে, যেটাকে আমরা ময়েস্ট গ্যাংগ্রিন বলি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো নো লাইন অফ ডিমার্কেশন, এখানে কিন্তু লাইন অফ ডিমার্কেশন থাকে না। ইন্টেস্টাইন হচ্ছে কমনেস্ট সাইট অফ ময়েস্ট গ্যাংগ্রিন, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, ইন্টারসাসেপশন, ভলভুলাস এবং থ্রম্বোসিসের জন্য হতে পারে। এছাড়া বেড সোর কিন্তু একটা ময়েস্ট গ্যাংগ্রিন আছে। তো দুইটার পার্থক্যটা একটু পড়বেন, ঠিক আছে। ড্রাই গ্যাংগ্রিন সাধারণত এক্সপোজ পার্টে হয়, ময়েস্ট গ্যাংগ্রিন সাধারণত ইন্টারনাল অর্গানে বেশি হয়। ড্রাই গ্যাংগ্রিন সাধারণত ফ্যাটাল না, কিন্তু ময়েস্ট গ্যাংগ্রিন কিন্তু ফ্যাটাল। ময়েস্ট গ্যাংগ্রিনের একটা স্পেসিফিক উদাহরণ হচ্ছে আপনার গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস ক্যাম্পেইনটা হচ্ছে যখন ব্যাকটেরিয়ার জন্য, এটা ক্লস্ট্রিডিয়াম স্পিসিসের জন্য যখন হয়। আচ্ছা, প্যাথোজেনেসিস জাস্ট একটু রিডিং করলে করতে পারেন, অত ইম্পর্টেন্ট। মরফোলজি এগুলো এত দরকার নেই, রিডিং করতে পারেন। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল, নেক্রোসিস হচ্ছে নন প্রোগ্রাম সেল, ঠিক আছে। তাহলে অ্যাপোপ্টোসিস হচ্ছে প্রোগ্রাম সেল। এখানে কি হয়? ইট অকার্স ফলোইং জেনারেল সেটিংস। কোন কোন ক্ষেত্রে এটা একটু করতে হবে, কোন কোন ক্ষেত্রে নরমালি অ্যাপোপ্টোসিস এটা। কজ অফ অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, যেমন এমব্রায়োজেনেসিসের সময় বিভিন্ন রকম অ্যাপোপ্টোসিস হয়। যেমন আমাদের এই যে আঙ্গুল, আঙ্গুলটা কিন্তু প্রথমে এরকম থাকে, পরবর্তীতে মাঝখানে অংশগুলো অ্যাপোপ্টোসিস হয় দেখে কিন্তু আঙ্গুল তৈরি হয়। এটা একটা ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস ডিউরিং এমব্রায়োজেনেসিস। আচ্ছা, তার সাথে সাথে এখানে হরমোনাল ডিপেন্ডেন্ট বিভিন্ন প্রবলেমের জন্য হতে পারে, যেমন মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। এগুলোর উদাহরণগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উদাহরণ আমি উদাহরণগুলো বলতেছি না, বাট এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, সেল এবং এইটা সহ মুখস্থ করতে হবে। অনেক সময় আপনাকে কোশ্চেন করতে পারে যে which is the example of apoptosis due to hormone dependent information, ঠিক আছে। তখন আপনাকে কিন্তু এইখানে যেগুলো আছে সেগুলো ট্রু, ঠিক আছে। ডেট অফ নিউট্রোফিল ইন অ্যাকুইট কন্ট্রোল রেসপন্স, ডেথ অফ ইমিউন সেল, সাইটোক্সিক টি সেল ইনডিউস সেল ডেথ, এটা সবাই কিন্তু অ্যাপোপ্টোসিস। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটি কিন্তু একটা অ্যাপোপ্টোসিস, এটা মনে রাখতে হবে। প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন ভাইরাল ডিজিজ, ভাইরাল হেপাটাইটিস কিন্তু অ্যাপোপ্টোসিস। ইনজুরিয়াস এজেন্ট, বিভিন্ন রকম ইনজুরিয়াস এজেন্ট হতে পারে। সেল ডেথ, টিউমার, টিউমারের ক্ষেত্রে যে সেল ডেথ হয় সেটা কিন্তু অ্যাপোপ্টোসিস। আচ্ছা, অ্যাট্রোফি, এগুলো কিন্তু অ্যাপোপ্টোসিস। আচ্ছা, তাহলে এগুলো আপনাকে সবই উদাহরণগুলো ইনফিনিটি স্টার হিসেবে। মরফোলজি কি? এখানে সেল শ্রিঙ্কেজ হয়। আমি বলছিলাম নেক্রোসিসে কিন্তু শ্রিঙ্কেজ হয় না, শ্রিঙ্কেজ হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এই মরফোলজিগুলো একসাথে করে ফেলবেন, তাহলে আপনার এমসিকিউ দাগাতে সুবিধা হবে। Chromatin condensation is the most characteristic feature of apoptotic cell, এটা মনে রাখতে হবে। কনডেনসেশন কিন্তু নেক্রোসিসে হয়। আচ্ছা, এখানে কনভলিউশন অফ সেল সারফেস এন্ড ডেভেলপমেন্ট অফ প্রোটোবারেন্স ব্লেড হতে পারে, এবং ফ্যাগোসাইটোসিস হতে পারে অ্যাডজেসেন্ট সেলের মাধ্যমে, এটা ইম্পর্টেন্ট। নেক্রোসিসে কিন্তু ফ্যাগোসাইটোসিস হয় না সাধারণত, বাট অ্যাপোপ্টোসিসে সাধারণত ফ্যাগোসাইটোসিস হয়। আন্ডারলাইং মেকানিজম কি? এখানে এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভেশন হবে ইনক্রিজ ক্যালসিয়ামের জন্য, ট্রান্সগ্লুটামিনেজ অ্যাক্টিভেশন হতে পারে ফ্যাগোসাইটোসিস, এবং ইন্ডোসপেট জিন অ্যাক্টিভেশন হতে পারে। বায়োকেমিক্যাল ফিচার কি? প্রোটিন ক্লিভেজ হবে, ডিএনএ ব্রেকডাউন হবে, ফ্যাগোসাইটিক রিকগনিশন, এক্সপ্রেস ফসফাটিডাইল সেরিন, যার জন্য এখানে ফ্যাগোসাইটোসিস হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ক্যাসপেজ অ্যাক্টিভিটি কিন্তু ইম্পর্টেন্ট ফর অ্যাপোপ্টোসিস, এটা মনে রাখতে হবে। ক্যাসপেজ অ্যাক্টিভিটি, মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস, এটা কিন্তু এনার্জি ডিপেন্ডেন্ট মেকানিজম, এটা। তাহলে এই যে শব্দ হিসেবে আপনাদের পড়াচ্ছি, এটা কিন্তু আপনার এমসিকিউতে কাজে লাগবে। কোন শব্দটা ইম্পর্টেন্ট?
দুটো ডিস্ট্রিক্ট মেকানিজমে আপনার অ্যাপোপ্টোসিস ইনিশিয়েশন হয়, এক্সটেন্সিভ ইনটেনসিভ। এক্সটেন্সিভটাকে বলা হয় ডেথ রিসেপ্টর ইনিশিয়েশন এবং ইনটেনসিভ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কমন এক্সিকিউশন পাথওয়ে একটা হয় যেটা হচ্ছে প্রোটোলাইটিক ক্যাসকেড। এই আচ্ছা, অ্যাপোপ্টোসিস ডাজ নট ইনিশিয়েট ইনফাংশন, এটা ইম্পর্টেন্ট। এখানে কিছু অ্যাপোপ্টোসিস উদাহরণ আছে দেখতে পারেন। ডিরেগুলেটেড অ্যাপোপ্টোসিস, ঠিক আছে, এটা একটুখানি রিডিং করুন, এটা আসার মতো কিছু না, জাস্ট রিডিং যে কোন কোন ক্ষেত্রে অ্যাপোপ্টোসিস ডিরেগুলেশন হচ্ছে। যেমন ক্যান্সারে P53 মিউটেশন যদি সেই ক্ষেত্রে। ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে জাস্ট পড়বেন, ইন্ট্রিনসিক হচ্ছে কি কি হয় এগুলা, এক্সট্রিনসিক কি কি হয়। TNF এবং RAS কিন্তু ফার্স্ট কিন্তু রিসেপ্টর লাইগেন্ড এক্সট্রিনসিক মেকানিজম। সো নেক্রোসে পার্থক্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করতে হবে। এবং এখান থেকে দেখেন নিউক্লিয়ার চেঞ্জ কি আছে, পিগনোসিস, ক্যারিওলাইসিস, ক্যারিওলাইসিস হচ্ছে নেক্রোসিসে, অ্যাপোপ্টোসিসে কনডেনসেশন এবং ক্যারিওলাইসিস পিগনোসিস, এগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস। ক্যারিওলাইসিস কিন্তু অ্যাপোপ্টোসিসে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাজমা মেমব্রেন কিন্তু ইনট্যাক্ট থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাপোপ্টোসিসে সেলুলার কন্ট্যাক্ট ইনট্যাক্ট থাকে, ইনফ্লামেশন হবে না অ্যাপোপ্টোসিসে, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। ছবিটা একটু দেখবেন, ঠিক আছে, আমি কিছু অ্যাপোপ্টোসিসের এই যে একটা চার্ট, রবিনসের একটা ইয়ে দেওয়া আছে, এটা একটু পড়বেন। আচ্ছা, অ্যাপোপ্টোসিসে তাহলে প্রথম দুটো স্টেপ হবে, আর তিনটাই হবে হচ্ছে নেক্রোসিস, হিপনোসিস, ক্যারিওলাইসিস, ক্যারিওলাইসিস। এবার হচ্ছে নেক্রোপ্রোসিস। নেক্রোপ্রোসিসটা কি? এটা হচ্ছে আপনার প্রোগ্রাম ফর্ম অফ নেক্রোসিস। আমরা বলছিলাম নেক্রোসিস মানে আনপ্রোগ্রাম সেল। তো প্রোগ্রাম নেক্রোসিসকে বলা হয় নেক্রোপ্রোসিস। এটা কেন প্রোগ্রাম, কেন হচ্ছে এটা মরফোলজিক্যালি এন্ড বায়োলজিক্যালি এটা হচ্ছে, বায়োকেমিক্যালি এটা হচ্ছে নেক্রোসিসের মতো, বাই লস অফ এটিপি, সোয়েলিং, জেনারেশন অফ লস, রিলিজ অফ লাইসোমাল এনজাইম। মেকানিস্টিক্যালি ইট ইজ ট্রিগার্ড বাই জেনেটিক্যালি প্রোগ্রাম একটা ট্রান্সডিউশন ইভেন্ট, এই জন্য এটাকে নেক্রোপ্রোসিস বলা হয়। এবং এই জন্য এটাকে রিজনলেস প্রোগ্রাম বলা হয়, এটা হচ্ছে হলমার্ক অফ নেক্রোপ্রোসিস। তাহলে এইটা হচ্ছে হলমার্ক অফ নেক্রোপ্রোসিস, যেটা প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু ক্যাসপেজ অ্যাক্টিভেশন হয়, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্যাসপেজ ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম সেট, ঠিক আছে। অ্যাপোপ্টোসিসে সবসময় ক্যাসপেজ ইনডিউসড। এক্সাম্পল হচ্ছে সব নাম করা ডিজিজ, ঠিক আছে, যেমন হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, তারপর পার্কিনসন্স ডিজিজ, তারপর হচ্ছে আপনার ক্রোনস ডিজিজ, সাইটোপ্যানক্রেটাইটিস, মাইক্রোডিজিজ, ঠিক আছে, স্টিয়াটোহেপাটাইটিস, পারফিউশন, সবগুলো নাম করা ডিজিজ। তবে টিবি কিন্তু নেক্রোপ্টোসিস এন্ড পাইরোপ্টোসিস, এটা একটু ধ্যান করবেন। নেক্রোপ্টোসিস কোন কোন সিগন্যালের মাধ্যমে হয় এখানে জানবেন। আচ্ছা, পাইরোপ্টোসিসটা এটা হচ্ছে সেল ইনফেক্টেড বাই মাইক্রোবস, এবং এখানে ইনভলভ দ্য অ্যাক্টিভেশন অফ ক্যাসপেজ 1, যার মাধ্যমে এখানে ইন্টারলিউকিন 1 অ্যাক্টিভ হয়, এবং ক্যাসপেজ 1 along with close related caspase 11 also cause death of the infected cell. এটা caspase 1 এবং 11 কাজ করে হচ্ছে পাইরোপ্টোসিস। সাবসেলুলার রেসপন্স টু ইনজুরি, জাস্ট এখানে আপনার নামগুলো করতে হবে, লাইসোজোমে কি কি হয়, লাইসোজোম ক্যাটাবলিজম, হেটেরোফেগি, তারপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস, স্টোরেজ ডিজিজ, ড্রাগ ইনডিউসড। অটোফেগের মধ্যে ডিউরিং অ্যাট্রফির সময় যেটা হয় এটা হচ্ছে সাবলিথাল। হাইপারট্রফি, মাইটোকন্ড্রিয়াল অর্গানিজেশন কি হচ্ছে, সাইটোস্কেলেটাল অ্যাবনর্মালিটি, জাস্ট এটা রেডি করুন, ঠিক আছে। অর্থাৎ সাবসেলুলার, হুইচ আর দ্য সাবসেলুলার রেসপন্স টু ইনজুরি, এখান থেকে যদি আসে তাহলে আমাদের পয়েন্টগুলো বলতে পারে। আচ্ছা, অটোফেগি তেমন আলাদা করে পড়ার কিছু নাই, এটা হচ্ছে জাস্ট আপনার এই যে তিনটা মেকানিজম কথা বলছে, মাইক্রো অটোফেগি, ম্যাক্রো অটোফেগি এবং চ্যাপারন মিডিয়েট অটোফেগি, ঠিক আছে, এটা জানবেন। আচ্ছা, হিউম্যান ডিজিজের রোল কি কি, জাস্ট একটু রিডিং, ঠিক আছে। অটোফেগির একটা চার্ট আছে, এটা পড়ুন। এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না দেখে আমি একটু স্কিপ করে দিচ্ছি, দাগাই দিচ্ছি। ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন তিন ক্যাটাগরি করতে পারে, নরমাল অ্যাকুমুলেশন, অ্যাবনর্মাল জিনিস এবং পিগমেন্টস, ঠিক আছে। সো এটা একটুখানি পড়লে পড়তে পারেন, জাস্ট রিডিং। সাবসেলুলার অ্যাকুমুলেশন কি কি হইতে পারে এটাও বলবেন, কি কি অ্যাকুমুলেশন হতে পারে।
ফ্যাটি চেঞ্জ স্টিয়াটোসিস, এটা হচ্ছে হাইপোক্সিক ইনজুরি আমরা বলছিলাম, ঠিক আছে। তো এখানে কি হয় দেখি আমরা, অর্গান টু অর্গান ইনভলভ হয়, এটা করতে হবে। প্যাথোজেনেসিস কি, জাস্ট পয়েন্টগুলো বলবো, ঠিক আছে। কোন মাধ্যমে লিভারে ফ্যাট বেশি হচ্ছে, ফ্যাট বেশি ঢুকবে কিন্তু কম বেরোবে, এটা হচ্ছে বিষয়। কজ কি কি, কজগুলো কি কি কারণে ফ্যাটি লিভার, কিন্তু বাস্তব জীবনে প্রয়োজন বিষয়। মরফোলজি অফ ফ্যাটি লিভার ইম্পর্টেন্ট, খুব বেশি কিছু না, মোটামুটি একই জিনিস, ঠিক আছে। ফ্যাট আসবে, ফ্যাট গুলো আগে আলাদা থাকবে, এরপর একসাথে কোয়ালেস করবে, ভ্যাকুয়াম হবে, ঠিক আছে, এইভাবে করে জিনিসগুলো। ফ্যাটি চেঞ্জের কজ আর কিছু দেওয়া আছে, একটুখানি দেখতে পারেন, দেখলে এটা অত ইম্পর্টেন্ট। ফ্যাটি হার্ট, এটা একটু দেখতে পারেন, ডিফিউজ ফ্যাটি চেঞ্জ হতে পারে, বা থার্স্ট, থার্স্ট বেস্ট, বা ক্যাভিকেট হার্ট, কোলেস্টেরল এস্টার অ্যাকুমুলেশন কি কি হতে পারে, একটুখানি নামগুলো দেখবেন, ভিতরে পড়া দরকার। গ্লাইকোজেন অ্যাকুমুলেশন হলে কি হতে পারে দেখবেন, প্রোটিন অ্যাকুমুলেশন হলে কি হতে পারে, রাসেল মনে, ঠিক আছে। ইউরোফিব্রিলার টিনজার, এগুলো কিন্তু হয় আপনার প্রোটিন অ্যাকুমুলেশন। পিগমেন্ট কোন কোনগুলো থাকতে পারে, মধ্যে ওয়ারেন্টি আর পিগমেন্ট, এটা জানতে হবে। লাইট এক্সোজেনাস পিগমেন্ট কি হতে পারে তো জানতে হবে। abnormalities of pigmentation, excess pigmentation, lack of pigmentation, generalized focal, এটা জাস্ট একটু রিডিং করবেন। মিসফোল্ডিং প্রোটিনের মাধ্যমে কোন কোন ডিজিজ, জাস্ট নামগুলো পড়বেন। এফেক্টেড প্রোটিন একটুখানি দেখলে দেখতে পারেন, ঠিক আছে, এমন ইম্পর্টেন্ট। ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন দুই ধরনের, ডিস্ট্রফিক এবং মেটাস্ট্যাটিক। ডিস্ট্রফিক হচ্ছে যেখানে একটা সেল মরে যাচ্ছে সেই জায়গায় যখন ক্যালসিফিকেশন হয়, নর্মাল সেল আর ক্যালসিয়ামের মাধ্যমে, এটা কিন্তু ডিস্ট্রফিক, ঠিক আছে। যেমন সাইট অফ ডিস্ট্রফিক ক্যালসিয়াম, কোথায় কোথায় এটা আপনাকে করতে হবে। এবং এটা খুব ভালো করে বুঝতে হবে। এর মধ্যে দেখেন সামামা বডি, ঠিক আছে, সামামা বডি হচ্ছে মেনিনজিওমাতে পাওয়া যায় এবং ক্যাপিলারি সেল কার্সিনোমাতে পাওয়া যায়, ঠিক আছে। এরা সবাই কিন্তু ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। সামোমা পি দিয়ে হচ্ছে ক্যাপিলারি সেল কার্সিনোমা এবং এম দিয়ে হচ্ছে মেনিনজিওমা, এইভাবে মনে রাখবেন, ঠিক আছে। এবং এই দুটা হচ্ছে মূলত আমরা ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিস্ট্রফিক ক্লাসিফিকেশনের উদাহরণ। এর মধ্যে আদার সাইজ যেগুলো উদাহরণ বলা আছে এগুলো মনে করতে হবে, ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। মরফোলজি কি, এখানে সাধারণত দেখা যায় যে আমাদের ফাইন হোয়াইট আমফাস বেসিক্যালি ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার বোথ, এখানে আপনি হচ্ছে এগুলো পাবেন। টিউবারকুলাস লিম্ফোড কিন্তু এরপর ক্যালসিফিকেশন হয়ে স্টোন ফর্মেশন করতে পারে। বলতে গ্রেন অফ স্যান্ড, initiation of intercellular calcification occurs in the mitochondria of death of gland cells. This is one. আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, যেখানে হাইপার ক্যালসিমিয়ার জন্য যেখানে ক্যালসিফিকেশন নরমাল টিস্যু, সেটা ফোর প্রিন্সিপাল হচ্ছে ইনরিসেপশন প্যারাথাইরয়েড হরমোনের জন্য হতে পারে, ফুড এক্সট্রাকশনের জন্য হতে পারে, তারপর হচ্ছে ভিটামিন ডি রিলেটেড কারণে হতে পারে, এবং চারটি কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওয়ারফেরিনের জন্য হতে পারে, এই প্রবলেম, ঠিক আছে।
তাহলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কিভাবে, এখানে যেহেতু হাইপার ক্যালসিফিকেশন আমাকে ওইখানে হচ্ছে আপনার এই আচ্ছা, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হচ্ছে মূলত চারটা প্রিন্সিপাল মেকানিজমে চারটা প্রিন্সিপাল মেকানিজম করতে হবে একটু সুন্দর করে। ঠিক আছে? মানে এখানে ক্যালসিয়াম বেড়ে যায় দেখেই কিন্তু আলটিমেটলি আমাদের এখানে নর্মাল টিস্যুতে ক্যালসিয়াম নিতে পার্থক্যটা একটু দেখতে পারবো ডিস্ট্রফিক এবং মেটাস্ট্যাটিক এবং ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হচ্ছে নেক্রোস অফ অল টাইপস, সেই জায়গায় আমরা মেটাস্ট্যাটিকটা দেখা যাচ্ছে নর্মাল সেলে পাবো কিন্তু এখানে ক্যালসিয়াম বেশি ছিল। আচ্ছা, হাইলিন চেঞ্জ কি কি আছে, ইন্ট্রাসেলুলার হাইলিন, এক্সট্রাসেলুলার হাইলিন, এগুলো একটু দেখবেন। হাইলিন চেঞ্জ হচ্ছে মূলত প্রোটিন অ্যাগ্রিগেশন, সেলুলার এজিং এর এই অংশটুকু করবে, ডিএনএ ড্যামেজ বা মিউটেশন হবে, সেলুলার সিনেসেন্স থাকবে এবং এই জায়গায় দেখা যায় টেলোমিয়ার শর্টেনিং হবে, অ্যাক্টিভেশন অফ ফার্দার সাসপেনশন জিন এটা হবে, এটা হচ্ছে ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস, ডিরেগুলেটেড নিউক্লিয়ার সেন্সিং, এই চারটা জিনিস, একটা জিনিস আপনি আমাদের সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের সেলুলার এজিং মেকানিজম, জাস্ট নামগুলো বলবো। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সেলুলার এজিং এর যে প্রক্রিয়াগুলো, যেটা আপনার টেলোমিয়ার কিন্তু আমাদের একটা জিনিস বলি যে যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্রোমোসোমের লাস্টে থাকে এবং এটা যত ছোট হতে থাকে তত লংজিভিটি করতে থাকে, সময়টা ভ্যানিশ হয়ে যায় এবং তখন দেখা যায় সেল ডিভিশন হয় না, আস্তে আস্তে মিউটেশন ভালো থাকে। তাহলে টেলোমিয়ারের লেন্থ কিন্তু আসলে সেলুলার এজিং এর জন্য important। আচ্ছা, আর ডিএনএ ড্যামেজ বললাম, তারপর হচ্ছে আমরা বললাম। আচ্ছা, সো এটা আশা করি আপনারা দাগায় নিচ্ছেন সেলুলার এজিং এ কি কি হবে এটা একটু করতে হবে। এখানে একটুখানি দেখতে পারেন যে কোন মেকানিজম কি হচ্ছে, তবে নিউট্রিয়েন্ট সেন্সিং এর মাধ্যমে কি হচ্ছে, ইনসুলিন বা আইজিএফ সিগন্যাল কমে যাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে এবং অল্টার্ড আপনার সার্কুলেন্স কমে যাচ্ছে। So, সব মিলে এখানে অল্টার্ড ট্রান্সক্রিপশন হয়, ডিএনএ রিপেয়ার ঠিকমতো হবে না এবং প্রোটিন সমস্যা আছে, তার জন্য সেলুলার ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো এই চার্টটা একটু পাতলা করুন, এগুলো তো ইম্পর্টেন্ট না আসলে। সেলুলার অ্যাডাপ্টেশন এখান থেকে আসলে বলার কিছুই নেই, মানে পুরোটা করতে হবে। সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যেই প্রথম তারাটা পড়বেন। ঠিক আছে, টাইপস আপনারা জানেন, হাইপারপ্লাসিয়া পুরোটা পড়তে হবে, যেখানে সেলের সংখ্যা বৃদ্ধি হয় এটাকে বলা হয় হাইপারপ্লাসিয়া, এর মধ্যে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল সবকিছুই করতে হবে এবং এই হেডলাইন গুলো সহ করতে হবে। ঠিক আছে, লোবিউলার হাইপারপ্লাসিয়া এটাও কিন্তু হাইপারপ্লাসিয়া। Hyperplasia is the fertile cell for malignant transformation. It is not anaplasia, it is not dysplasia, it is not metaplasia, it is hyperplasia. ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন রকম হাইপারপ্লাসিয়া এখানে বলছে, প্রত্যেকটা আপনাকে একদম ছোটস্থ রাখতে হবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, হাইপারট্রফি, হাইপারট্রফি হচ্ছে সেলের সাইজ বড় করা। ঠিক আছে, মানে এটা কিন্তু মূলত পার্মানেন্ট সেল দেখতে হবে, স্টেবল সেলের ক্ষেত্রে হবে। ঠিক আছে, এবং এখানে পাম্পিং আয়ন মেকানিজম মূলত কাজ করে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিচ্ছে দেখবেন এবং এর উদাহরণগুলো হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল। ঠিক আছে, মূলত স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, এই সকল ক্ষেত্রে কিন্তু কোনো হয় না। এই যে আসলে মানে আচ্ছা, এক্সাম্পল এখান থেকে আপনি করতে হবে, আমি একটু পরে দেখলাম তো এখান থেকে আসলে বলার কিছু নেই, করতে হবে সবার জন্য।
আচ্ছা, এটা হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফি হচ্ছে যখন সেলের সাইজ এবং সংখ্যা ছোট কমে যায় সেটাকে আমরা বলি অ্যাট্রফি। এবং অ্যাট্রফির ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আহ, এখান থেকে দরকার নেই এখানে কিছু, ঠিক আছে? কিন্তু এই টাইপস গুলো করতে হবে, ফিজিওলজিক্যাল কি আছে, প্যাথোলজিক্যাল কি আছে। পোস্ট মেনোপজাল অ্যাট্রফি কিন্তু একটা ফিজিওলজিক্যাল অ্যাট্রফি অফ ইউটেরাস, সেটা মনে রাখতে হবে। অ্যাট্রফির উদাহরণ এবং মেকানিজম এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদাহরণগুলো আপনাদেরকে কিন্তু সুন্দর করে করতে হবে, প্রত্যেকটা আমি কিন্তু দেখলাম। আচ্ছা, স্টারভেশনের সাথে রিডাকশন অফ সাইজ কোন কোন জায়গায় হয় এটা করতে হবে। ওল্ড ব্রেনে, সরি ওল্ড এজে কি কি অ্যাপোপ্টোটিক চেঞ্জ হয়, অ্যাট্রোফিক চেঞ্জ হয়, এগুলো জানতে হবে। তাহলে উদাহরণগুলো আমাদেরকে খুব সুন্দর করে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এর মধ্যেও খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু বলে দিচ্ছি। মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়াতে কিন্তু অলরেডি যেই সেল আছে সেই সেল চেঞ্জ হয় না, এখানে নতুন যে সেলটা তৈরি হবে এরপরে সেই সেলটা হচ্ছে তার জেনেটিক্যালি চেঞ্জ হয়ে এখানে কিন্তু নতুন ধরনের সেল তৈরি হবে। আলটিমেটলি এখান থেকে কিন্তু কার্সিনোমা হতে পারে, ঠিক আছে? তাহলে মেটাপ্লাসিয়া কিন্তু একটা রিভার্সিবল চেঞ্জ, অ্যাডাপটিভ চেঞ্জ, রিপ্রোগ্রামিং অফ দ্য স্টেম সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রোগ্রাম, ঠিক আছে? এই শব্দটা ইম্পর্টেন্ট। একটু স্পেসিফিক এবং একটু সেটা, ওকে ফাইন। টাইপস অফ মেটাপ্লাসিয়া কি কি আছে দেখেন। আচ্ছা, মেটাপ্লাসিয়া কিন্তু সিএনএস এ হবে না, এটা মনে রাখবেন। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, হ্যালো, 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 হ্যালো। ওকে, সো আমার এই ইয়েটা ছাড়াই গেছিল, সেজন্য আমি আবার একটু টেস্ট করে নিলাম। সো এখানে আমরা যেটা বলতেছিলাম যে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, কানেক্টিভ টিস্যু মেটাপ্লাসিয়া এবং টিউমার মেটাপ্লাসিয়া। তো এখানে একটা দেখেন, মেটাস্ট্যাটিক এপিথেলিয়াম ইজ এ ফার্টাইল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এই লাইনটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম এই দুটোই হচ্ছে ফার্টাইল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তবে এসবিএ তে আসলে হাইপারপ্লাসিয়া লাগানো ভালো। আচ্ছা, আর এটা কিন্তু মেটাপ্লাসিয়া কিন্তু টু এজড সোর্ড। কেন এটা ভালো কেন? যেমন আপনার হচ্ছে ইনজুরিয়াস এজেন্ট থেকে রক্ষা করার জন্য এটা কাজে লাগে, কিন্তু খারাপ হচ্ছে এখান থেকে আবার কার্সিনোমা হতে পারে, ঠিক আছে? তাহলে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া মানে কি? এখানে স্কোয়ামাস তৈরি হবে, এটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। কলামনার থেকে হতে পারে, যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা উদাহরণ আপনাকে পড়তে হবে, উদাহরণগুলো আমি আলাদা করে বলবো না, কারণ এখানে বলার চেয়ে এখানে এটা বুঝতে করার বেশি, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি এন্ড এক্সেস দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার মেটাপ্লাসিয়া হতে পারে, এটা মনে রাখতে হবে। ট্রানজিশনাল এপিথেলিয়াম তো স্কোয়ামাস এপিথেলিয়াম মেটাপ্লাসিয়া কিন্তু হতে পারে। আচ্ছা, উদাহরণগুলো আমি আর আলাদা করে কোনোটাই কিন্তু টাকা দিচ্ছে না, এটা আমি বারবার বলতেছি। এখান থেকে আপনাকে একটা জিনিস পড়লে উদাহরণগুলো পড়তে হবে, ঠিক আছে? ইউনারি ব্লাডারের ট্রানজিশনাল থেকে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, কলামনার মেটাপ্লাসিয়া মানে যেখানে কলামনার তৈরি হয়, ঠিক আছে? দেন ব্যারাডিস গেছে, ইম্পর্টেন্ট এক্সাম্পল। সার্ভাইকাল ইরোশন, ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেগুলো জানতে হবে। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, এখানে হচ্ছে অসিয়াস মেটাপ্লাসিয়া, যেখানে অ্যাকচুয়ালি ফাইব্রোব্লাস্ট থেকে অস্টিওব্লাস্ট ফর্মেশন হয়, এবং এই জায়গায় কিন্তু ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, মনে রাখতে হবে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আর মেজোথেলিয়াম, এটাও কিন্তু এরকম আপনার মেটাপ্লাসিয়া হতে পারে। যাই হোক, এটা তো ইম্পর্টেন্ট। ডিসঅর্ডার অফ সেল গ্রোথ জাস্ট একটু দেখুন, ঠিক আছে? নন নিওপ্লাস্টিকের মধ্যে সেলুলার গ্রোথের কি কি অ্যাবনরমালিটি, অ্যাবনরমালিটি অফ সেলুলার ডিফারেন্সিয়েশনের মধ্যে কিন্তু মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া ইম্পর্টেন্ট, আর নিওপ্লাসিয়া তো আলাদা, ঠিক আছে? ফ্রি রেডিক্যাল থেকে আসলে খুব বেশি কিছু করার নেই, খুবই নন স্পেসিফিক। সোর্সেস অফ ফ্রি রেডিক্যাল একটুখানি পড়বেন, ফ্রি রেডিক্যাল ইনডিউস কি কি ইনজুরি হয় সেটা একটুখানি দেখবেন।
আর এখানে হচ্ছে টাইপস অফ ফ্রি রেডিক্যাল কি কি আছে দেখবেন, অক্সিজেন ডিরাইভ ফ্রি রেডিক্যাল কি কি আছে দেখবেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আচ্ছা, রস এর প্যাথোলজিক্যাল ইফেক্ট কি কি আছে? লিপিড পারঅক্সিডেশন, লিপিড ড্যামেজ, প্রোটিন মডিফিকেশন, ব্রেকডাউন মিসফোল্ডিং, ডিএনএ ড্যামেজ, মিউটেশন। এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটাও তো ইম্পর্টেন্ট, রিমুভাল অফ ফ্রি রেডিক্যাল জাস্ট একটুখানি রিডিং করবে। আচ্ছা, স্ক্যাভেঞ্জড স্ক্যাভেঞ্জার সাচ এস ভিটামিন ই। ভিটামিন ই কিন্তু মূলত লিপিড পারঅক্সিডেশনটাকে বন্ধ করে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? টার্মিনেশন অর ইনঅ্যাক্টিভেশন অফ ফ্রি রেডিক্যাল, এটা মনে রাখতে হবে কি কি আছে, কি কি মেকানিজম। স্পন্টানিয়াস ডিকে হতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট হতে পারে, ভিটামিন এ সি ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া সিস্টেম গ্লুটামিন। গ্লুটামিনটা আসে কিন্তু এইচএমপি সারটা মধ্যে। আচ্ছা, এত লাগবে না। এনজাইম কি কি আছে? ক্যাটালেস। ক্যাটালেস কি করে? এরা পারক্সিনের মধ্যে থাকে এবং এরা হাইড্রোজেন পারক্সাইড কি করে? সুপার অক্সাইড ডিসমিউটেস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সাইটোসিল দুই জায়গায় থাকে, ঠিক আছে? পারক্সিডেজ, এটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল ব্রেকডাউন। আর এখানে হচ্ছে সেল ইনজুরির কিছু একটা চার্ট দেওয়া আছে, এটা একটুখানি রিডিং করবেন, এটা এমন আহামরি কিছু না, ঠিক আছে? আচ্ছা, ইনঅ্যাক্টিভেশনের মেকানিজম গুলো একটুখানি দেখতে হবে, আপনি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর অত ইম্পর্টেন্ট না, আর দরকার নেই। কোশ্চেন গুলো তো অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কোশ্চেন আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু কুইক কুইক রিক্যাপের জন্য দিচ্ছি, এটা একটুখানি দেখতে পারেন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোন কোন জায়গায় হচ্ছে এটা মনে রাখতে হবে। অল বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার্স এক্সেপ্ট মাল্টিপল মাইলোমা, লিউকেমিয়া এবং ডিসমিউটেড টিউমার মনে রাখতে হবে। টেল টেল সাইন, এটা হচ্ছে প্রিভিয়াস ইনজুরি একটা সাইন, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আমরা পাই। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় পাই এটাও দেখতে হবে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের যেগুলো হয় ওইগুলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, এখানে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিনের মাধ্যমে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ক্যালসিফাইড মেটাস্টাসিস ইন দ্য লাং এন্ড সারাউন্ডিং, দরকার নাই। এই, তাহলে উপরের দুটো ইম্পর্টেন্ট, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখবেন, মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টাসিস কোথায় কোথায় আছে? স্পাইন, পেলভিস, রিব, স্কাল, প্রক্সিমাল ফিমার এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিমার, সেগুলো হচ্ছে মোস্ট কমন সাইট অফ বোন মেটাস্টাসিস। এই কিন্তু করতে হবে। আচ্ছা, সো আমার মনে হয় একটা কিছু লাগবে। সো আশা করি আপনারা ক্লাসটা উপকৃত হয়েছেন, এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলবো যে এই চ্যাপ্টার গুলোতে আপনাকে হচ্ছে দাগায় নিতে হবে। সো সেই জন্য অ্যাকচুয়ালি আমি আপনাদের খুব দিতে গেলাম না। সেল ইনজুরি চ্যাপ্টারটা আমি যদি ওভারঅল আপনাকে বলি, এই চ্যাপ্টারটায় অনেক নন স্পেসিফিক কথাবার্তা, সুতরাং আপনাকে এমসিকিউ এর জন্য স্পেশাল এমসিকিউ আসবে এখান থেকে। একদম স্পেসিফিক্যালি আমি যেগুলো বললাম এগুলো আপনাকে কিন্তু এখান থেকে দাগায় নিতে হবে সেল ইনজুরি থেকে। তারপর আপনার নেক প্রসেস, অ্যাপোপ্টোসিস, প্রসেস, এই জিনিসগুলো খুব সুন্দর করে বৈশিষ্ট্য সহ সুন্দর করে করতে হবে। এবং এখানে যে হলমার্ক বা বৈশিষ্ট্যগুলো এগুলো আপনাদের আলটিমেটলি প্যাথোলজির লাস্ট ক্লাসে আবার সুন্দর করে বলে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে সেল ইনজুরি গেল, তার সাথে সাথে হচ্ছে আপনার যে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এগুলো গেল। এরপর হচ্ছে ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশনের উদাহরণগুলো করতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে ডিস্ট্রফিক হচ্ছে আপনার অ্যাবনর্মাল টিস্যুতে হবে উইথ নর্মাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, মেটাস্ট্যাটিক হচ্ছে নর্মাল টিস্যুতে হবে উইথ অ্যাবনর্মাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। এইভাবে করে আপনাকে জিনিসগুলো মুখস্থ করতে হবে এক্সাম্পল। আর তারপরে হচ্ছে আলটিমেটলি অ্যাডাপ্টেশনের এক্সাম্পল গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার কোনো বিকল্প নাই এই চ্যাপ্টারে, ঠিক আছে? এবং প্রত্যেকটা এখানে আপনাকে সুন্দর করে করতে হবে, প্রত্যেকটা আপনার যেটাকে আমরা বলতে চাচ্ছি অ্যাডাপ্টেশন, প্রত্যেকটা উদাহরণ, ঠিক আছে? এবং তার সাথে সাথে কিন্তু অ্যাপোপ্টোসিসের আলাদা করে উদাহরণ বলা আছে, এটা কিন্তু আপনাকে সুন্দর করে করতে হবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মিস করে গেছি বলে মনে হচ্ছিল।
আর ছোটখাটো যে দু একটা জিনিস পড়াইলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা, এটা একটি ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি মিস করে গেছি। হাইপারট্রফির ক্ষেত্রে এই যে উদাহরণগুলো বলতে বলতে মিস করে গেছি। হাইপারট্রফি প্লাস হাইপারপ্লাসিয়া দুইটাই হয় কোন কোন অর্গানে, এটা আমি মিস করে গেছিলাম, এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা মনে রাখবেন হচ্ছে যে বেনজিন সাইকেল দিয়ে দেখেন অর্গানগুলো দেখেন, থাইরয়েড উপরে গলায়, তারপর দুই পাশে ব্রেস্ট, ঠিক আছে দুইটা ব্রেস্ট, তারপর দুই পাশে দুইটা কিডনি, নিচে হচ্ছে প্রোস্টেট বা ইউটেরাস। এই হচ্ছে বেনজিন সাইকেল আমাদের বডি হিসেবে আপনি চিন্তা করেন, ঠিক আছে। এই এই অর্গানগুলোতে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একসাথে হতে পারে, এটা মনে রাখতে হবে। তবে ব্রেস্টে হাইপারপ্লাসিয়া হবে ডিউরিং পিউবার্টি অ্যান্ড প্রেগন্যান্সি, হাইপারট্রফি হবে ডিউরিং ল্যাকটেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ইউটেরাসের প্রেগন্যান্সিতে হবে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া দুটি, ঠিক আছে। আর বোনি মেটাস্টাসিস কোথায় কোথায় হয়, উপরে সবগুলোতেই হয়, এবং সাথে লাংস যোগ হবে, ইউট্রাসটা বিয়োগ হবে। তার মানে ওটাও কিন্তু বেনজিন সাইকেল, থাইরয়েড, তারপর ব্রেস্ট, লাংস একসাথে, তারপরে কিডনি, তারপর প্রোস্টেট, এগুলোতে বোনি মেটাস্টাসিস। এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা মিস করে চলে আসছে, ঠিক আছে। বাকি সেটা মনে পড়ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা। তো যাই হোক, আশা করি এটা আপনারা দাগায় নিতে পারছেন। এবং এখান থেকে আমি এটাই বলবো আপনাদের যে এই টপিক গুলো থেকে যেহেতু খুব বেশি কোশ্চেন আমি দেখি না আসতে, সেই জন্য সিরিঞ্জের থেকে যতটুকু দাগাই দিচ্ছি ততটুকু করবেন, ছোটখাটো টপিক যতটুকু দাগাই দিচ্ছি করবেন, বেস টপিক মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন খুব সুন্দর করে করবেন, এবং আলটিমেটলি অ্যাডাপ্টেশন গুলো খুব সুন্দর করে করবেন, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিয়ে দিবে, ওগুলো সলভ করবেন। তো আশা করি সবার উপকার হবে, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।